প্রধান উপদেষ্টার বাড়ির সামনে কোনো মিছিল না করার জন্য একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও আমরা দেখেছি সরকার এই সমস্ত ক্ষেত্রে নমনীয় ছিল এবং গণতান্ত্রিক অধিকারে তারা সেভাবে বাধা দেন নাই। এর কিন্তু আরেকটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সেটা হচ্ছে রাস্তাঘাট বন্ধ। এর প্রভাবে ঢাকায় দীর্ঘ যানজট এবং কিছু আপনারা জানেন রেলপথ বন্ধ ছিল, বিভিন্ন সময়ে ঢাকার যান চলাচল বন্ধ ছিল, এরকম পরিস্থিতি পড়তে হয়েছে। একই সাথে ভারতের সৃষ্ট একটা বন্যা হয়েছে, আপনারা দেখেছেন ফেনী সহ এর আশেপাশে যতগুলো এলাকা ছিল সেখানে একটা ভয়ঙ্কর বন্যা হয়েছে, যেটা ইতিহাসে কখনোই হয় নাই। সে আকস্মিক বন্যায় কিন্তু আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং দেশের অর্থনীতি, দেশের জনমনে সেটার একটা বিরূপ প্রভাব পড়েছে। এটাও সরকারকে মোকাবেলা করতে হয়েছে। ভারতের উস্কানিতে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। চট্টগ্রামে একজন মেধাবী আইনজীবীর হত্যার একটা নৃশংস ঘটনা ঘটেছিল এবং সেখানেও একটা আতঙ্ক ছিল। ভারতের বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের প্রচারণার একটা উস্কানি ছিল, যেটা সরকারকে ফেস করতে হয়েছে। এর মধ্যে প্রশাসনে ব্যাপকভাবে একটা নিয়োগ এবং বদলির কাজ ছিল, যেটা নিয়ে সরকার এখনো খুব বেশি গুছিয়ে উঠেছে বলে আমরা বলতে পারি না, কারণ এখনো অনেক অভিযোগ আছে যে ফ্যাসিবাদের আমলের অনেক অনেক সরকারি কর্মকর্তারা এখনো তাদের জায়গায় বসে আছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে তাদের কর্মকালীন জায়গা থেকে। তার মানে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের সাথে যারা সরাসরি এই সমস্ত অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কর্মস্থলে আছেন, যেটা নিয়ে এখনো আমাদের মধ্যে নানা ধরনের উষ্মা এবং প্রতিবাদ কিংবা ক্ষোভ আমাদের অনেকের মাঝে আছে। আমাদের প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক লোকদেরকে বঞ্চিত করা হয়েছে, প্রমোশন দেওয়া হয় নাই, শাস্তিমূলক অন্যায়মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেও সরকারকে একটা ম্যাসিভ কার্যক্রম হাতে নিতে হয়েছে। বহু সরকারি অফিসার, প্রায় তো 1000-এর মতো সরকারি অফিসার যারা পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের পদোন্নতি দেয়া, তাদেরকে অন্যায়ভাবে শাস্তিমূলক ভাবে বরখাস্ত করা হয়েছে, তাদের রিমেডি দেয়া, এই ধরনের একটা কার্যক্রম সরকারকে চালাতে হয়েছে। অনেকগুলো দুর্নীতির আচ্ছন্ন প্রকল্প ছিল বড় বড়, যেটা আমাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছিল। সেরকম অনেকগুলো প্রকল্প বাতিল করার পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে এবং হাজার হাজার মিথ্যা মামলা, লোকদেরকে জেলে পুরে নির্যাতন করা, বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছিল, এই জাতীয় অনেকগুলো বিষয়, অনেক মানুষের মুক্তি, অনেক মামলা প্রত্যাহার, আমাদের ব্যাংক গুলো লুটপাট হয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, সেই সমস্ত জায়গায় আর্থিক শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারকে অনেক পদক্ষেপ নিতে হয়েছে। আপনারা জানেন যে প্রায় সকল রাজনৈতিক বন্দীরা আস্তে আস্তে মুক্তি পেয়েছেন। অনেকে যারা প্রবাসে পাড়ি দিয়েছিলেন জীবনের নিরাপত্তার কারণে তারাও দেশে ফিরে এসেছেন। বিভিন্ন জায়গায় যারা বঞ্চিত ছিলেন তাদের প্রমোশন, তাদের পুনঃস্থাপনের ব্যবস্থাগুলো হয়েছে। অর্থাৎ এটা একটা ব্যাপক কার্যক্রম, ব্যাপক একটা চ্যালেঞ্জ সরকারের কাছে ছিল, যদিও এখনো অনেক বিষয় নিয়ে এখনো অনেকের মাঝে অসন্তোষ বা ক্ষোভ আছে। আমরা আশা করব যে এটারও সরকার আস্তে আস্তে সেগুলো পদক্ষেপ নেবেন। এই যে এত ব্যাপক অনিয়ম, লুটপাট, ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে আবার দাঁড়ানো, দেশের অর্থনীতিটাকে আবার সঠিক জায়গায় আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার, এই যে বিরাট একটা চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ দিব এবং আমাদের যে সরকারের প্রতি আমাদের যে সমর্থন আছে, আমরা অনেক বিষয়ে সমালোচনা করি, অনেক বিষয়ে আমরা সরকারের জবাবদিহিতা চাই, কিন্তু তথাপিও আমরা এই সরকারের প্রতি আমাদের যে সমর্থন আছে সেটাকে আমরা আজকে আপনাদের মাধ্যমে আবারও পুনর্ব্যক্ত করছি। এখন প্রশ্ন হলো, সরকারের কাছে এই যে যা আমরা 6 মাসে দেখলাম, আমাদের প্রত্যাশা কি এটার মধ্যে সীমাবদ্ধ? আমাদের ছাত্র জনতা এই যে এত মানুষের জীবনদান, এটাকে শুধু এই প্রমোশন বদলির জন্য, এটাকে শুধু মামলা প্রত্যাহারের জন্য,
এটাকে শুধু জেল থেকে আমরা জেলে ছিলাম জেল থেকে মুক্তি পাওয়ার জন্য? নিশ্চয়ই আমাদের চাওয়া পাওয়া, আমাদের প্রত্যাশা শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ না। এগুলো তো একটা অন্যায়ের রিমেন্ড, কিন্তু আমাদের একটা প্রত্যাশা আছে, চাওয়া আছে। সেই চাওয়াটা কি? আমাদের চাওয়াটা ছিল যে শুধু ক্ষমতার ব্যক্তির পরিবর্তন হবে না, যে শেখ হাসিনার পরিবর্তে প্রফেসর ইউনূস বা খালেদা জিয়া ক্ষমতায় বসবে, এটা নিশ্চয়ই আমাদের চাওয়া ছিল না। আমাদের চাওয়া ছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী যে ব্যবস্থা, এটার আমরা বিলোপ চেয়েছি। সুতরাং এই প্রত্যাশাটা এই সরকারের উপর আছে, এবং সেই প্রত্যাশা আমাদের কি অবস্থা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের দৃষ্টিপাত করতে চাই। দেখেন, আজকে এসে আমরা দেখছি যে সংস্কার ও নির্বাচন প্রশ্নে গণ অভ্যুত্থানের আমরা যারা পক্ষশক্তি ছিলাম, আমাদের মধ্যে আমরা নানা রকমের বিভেদ এবং বিতর্ক দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রথম দিন যখন প্রফেসর ডক্টর ইউনূসের সাথে দেখা হয়েছিল, সেদিনই আমি বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা ছোট্ট টিম করে দেন, যারা সকল রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কথা বলবে, এবং কোন কোন বিষয়ে যদি আমাদের প্রয়োজনীয় পরামর্শ থাকে সেটা আমরা দিতে পারবো। আমাদের প্রতি যদি কোনো আপনাদের পরামর্শ থাকে, সহযোগিতার প্রয়োজন হয়, আমরা যাতে সেটা দিতে পারবো। কিন্তু সেদিন তিনি আমাদের কথা সায় দিলেও একজন উপদেষ্টার অনীহার কারণে তিনি এই ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যারা পক্ষ শক্তি, তাদের মধ্যে নানা ধরনের বিভেদ বিতর্ক শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কার কি অবদান ছিল, কে কখন ছিল, কে কিভাবে ভূমিকা রেখেছে, কে করে নাই, এই ধরনের নানা বিতর্ক কথা শুরু হয়েছে। একটা আন্দোলন কিন্তু খুব গুছিয়ে আগায় না, আন্দোলনের মধ্যে অনেক ধরনের কৌশল থাকে। আমার কথা হচ্ছে যে আমরা নিজ নিজ অবস্থানের সীমাবদ্ধতাগুলো জায়গা